Hello friends, welcome to the GK Academy channel. আমার নাম সর্বজিৎ. Today we are going to start modern history of India. ভারতের মডার্ন হিস্ট্রি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে শুরু করব এবং যেহেতু এটা প্রথম ভিডিও আমি একটু জানিয়ে দিতে চাই যে এই ভিডিওগুলো কেন আমি করছি এবং কোন পরীক্ষার জন্য এগুলো হেল্পফুল, কারা কারা এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এই ভিডিওগুলো বেসিক্যালি ফোকাস করা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স পরীক্ষার ওপরে এটা ফোকাস থাকবে। এছাড়া অন্যান্য তোমরা পরীক্ষা যারা দিচ্ছ তারাও দেখতে পারো, কারণ অলরেডি আমি মডার্ন হিস্ট্রির ওপরে ভিডিও তৈরি করে রেখেছি, এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। নতুন করে এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউবিসিএস এ যেমন একটু ডিটেলসে পড়ানো হয়, মানে সিলেবাস একটু ডিটেলসে থাকে, কোশ্চেন একটু ডিপ থেকে করা হয়, আমরা যাতে মডার্ন হিস্ট্রি ব্যাপারটা আরও ডিপে গিয়ে প্রপারলি নলেজ পেতে পারি সেই জন্য। এছাড়া যারা ডাব্লিউবিসিএস এ অপশনাল হিস্ট্রি নেবে তাদেরকে ডেসক্রিপটিভ লিখতে হবে হিস্ট্রির ওপরে, তাদের যাতে সুবিধা হয় সেই কারণে এই কোর্সটা করা। এই ভিডিওগুলো আমি পরপর এই সমস্ত পরীক্ষার জন্য করতে থাকবো। তোমরা যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তারাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে অনেক বেশি তথ্য তোমরা পাবে এবং আমি এখানে যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের বেশি মুখস্থ করার পিছনে খাটতে না হয়। দু একবার জাস্ট রিডিং করলে তোমরা কন্টিনিউ করতে পারবে বা এই জিনিসটা তোমাদের মাথায় থেকে যাবে। সেকেন্ড পয়েন্ট, এটা কতটা অথেন্টিক এবং কোথা থেকে এই ভিডিওতে যা যা ডেটা থাকবে সেগুলো কোথা থেকে নেওয়া। অ্যাকচুয়ালি এগুলো দুটো বই থেকে আমি নিয়েছি, দুটো বইয়ের জিস্ট বলতে পারো। মেনলি স্পেকট্রামের যে মডার্ন হিস্ট্রি বইটা রয়েছে তার জিস্ট এটাকে বলতে পারো। সেইখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, যেগুলো পড়ার দরকার রয়েছে এবং যেগুলো বোঝার দরকার রয়েছে, সেগুলো আমি এখানে তোমাদেরকে পড়াবো। তো এখানে পুরোপুরি 100% অথেন্টিক, কারণ জানো এই বইগুলোর মাধ্যমে পরীক্ষা, মানে একটা তো স্পেকট্রাম আর একটা বই বলা হয়নি, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি বিপিন চন্দ্রের। এই দুটো বই থেকে জিস্ট বানিয়ে আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো এই বইগুলো জানো তোমরা আইএস লেভেলের পরীক্ষার জন্য স্টুডেন্টরা পড়ে, তো ডাব্লিউপিসিএস এর কোশ্চেনও এখান থেকেই আসে, এর বাইরে কোনো কিছুই হয় না। তো তোমরা এখান থেকে পড়লে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে পরীক্ষায় কোনো কোশ্চেন বাইরে থেকে আসবে না, তোমরা এখান থেকেই সমস্ত কিছু পাবে। তোমাদের এক্সট্রা করে বই পড়ারও দরকার নেই, যদি তোমরা বই পড়তে চাও বই পড়তে পারো, নো প্রবলেম। তোমরা যদি এখান থেকে নোটস বানিয়ে নাও বা এই পিডিএফগুলো চাও সেটাও আমি দিয়ে দিতে পারি, তোমরা এখান থেকেই এগুলো পেয়ে যাবে, মানে পুরো সিলেবাস কমপ্লিট হবে। তো আজকে চলো শুরু করা যাক। আজকে প্রথম চ্যাপ্টার শুরু করব, ফার্স্ট চ্যাপ্টার, সোর্স ফর দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। আমরা যে ইতিহাস পড়তে চলেছি, মডার্ন হিস্ট্রি, যেটা আমরা একটা বিশাল বড় টাইম জুড়ে, মানে বিশাল বড় টাইমকে কভার করব, এই পুরো হিস্ট্রিটা আমাদের সামনে কোথা থেকে আসছে, কারা, মানে কোন কোন সোর্স থেকে আমরা এই হিস্ট্রির সোর্সগুলো পাচ্ছি, কোথা থেকে এই হিস্ট্রিগুলো নেওয়া হচ্ছে, এইগুলো আমরা আজকে দেখব। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকন টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই চ্যানেলের ফেসবুক এবং টেলিগ্রাম পেজ আমি নিচে লিখে দিচ্ছি, যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। সেখানেও আমি নোটিফিকেশান পাঠিয়ে দেবো, মানে এই ভিডিও আপলোড করার পরেই আমি সেখানে নোটিফিকেশান দিয়ে দেবো, তোমরা অলরেডি ওখানেও নোটিফিকেশান পেয়ে যাবে, যদি না ইউটিউব থেকে নোটিফিকেশান তোমাদের কাছে আসে, তো তোমরা অবশ্যই চেক করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সোর্স, আমরা ইতিহাসের যে সমস্ত উপাদানগুলোকে পাই, যেগুলো আমাদের সামনে রয়েছে, আমরা বিভিন্ন তথ্য যেগুলো পাই, অ্যাকচুয়ালি সেগুলোর আসে বেশিরভাগটাই আর্কাইভস থেকে। আর্কাইভস জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের ফার্স্ট জানতে হবে। তো ফার্স্ট যেটা বলা এখানে বলছে যে ইন কনস্ট্রাক্টিং দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া প্রায়োরিটি নিডস টু বি গিভেন টু আর্কাইভস। আর্কাইভস এমন একটা জিনিস, সেটা সম্পর্কে পরে বলা হয়েছে। আর্কাইভস রেফার্স টু এ কালেকশন অফ হিস্টোরিক্যাল রেকর্ডস অ্যান্ড ডকুমেন্টস, ইউজুয়ালি primary source of documents, which is those documents that have been created as a necessary part of some activity, administrative, legal, social or commercial. আমরা বর্তমান গভর্নমেন্টকে যদি দেখি, আমাদের এখনকার শাসন ব্যবস্থা বা আমাদের এখনকার দেশের অবস্থা যদি দেখি, এখানে কোনো গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রালে একটা গভর্নমেন্ট রয়েছে, প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন গভর্নমেন্ট রয়েছে। এই গভর্নমেন্টগুলো তাদের কাজ করার জন্য একাধিক ডকুমেন্টস বানায়, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, কোনো লিগাল কারণে, কোনো কমার্শিয়াল কারণে, বিভিন্ন
ডকুমেন্টস বানায়। এই ডকুমেন্টসগুলোকে তারা সেভ করে একটা নির্দিষ্ট টাইমের জন্য এবং সেটা সেভ হয়ে থাকে, স্টোর হয়ে থাকে। আমরা যে সময়ের হিস্ট্রি পড়তে যাচ্ছি, অর্থাৎ যখন ইংরেজরা ভারতে আসে বা যখন অন্যান্য ইউরোপীয়রা ভারতে আসে, তারা ভারতে এসে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল, সোশ্যাল ইত্যাদি কাজকর্ম করেছে। কোনো নতুন জায়গা কিনেছে, নতুন কুঠি বানিয়েছে, আইন প্রণয়ন করেছে, শাস্তি দিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, এই সমস্ত কিছুর জন্য তারা ডকুমেন্টস বানিয়েছে। এই ডকুমেন্টসগুলোকে এক কথায় বলা হয় আর্কাইভস। এইগুলো যে সেভ করা রয়েছে, বিভিন্ন জায়গায় স্টোর করা রয়েছে, সেই স্টোর ডেটা থেকে আমরা আমাদের হিস্ট্রির উপাদান খুঁজে নিই। এরপরে archives refers to collection of historical records and documents, usually primary source documents, which is those documents that have been created as a necessary part of some activity. আচ্ছা, এটা তো সেম লাইন বলা রয়েছে, ডবল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে an important part of archives relating to modern India are the official records, which is the paper of government agencies at various levels. এই আর্কাইভসের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তাদের ডেটা। গভর্নমেন্টের আন্ডারে কোনো একটা রেভিনিউ কমিটি রয়েছে, তারা কিছু একটা দেখেছে, তারা সেটার একটা ডকুমেন্টস বানিয়েছে। গভর্নমেন্টের আন্ডারে কোনো আইন আদালত রয়েছে, সেই আদালতগুলোতে বিভিন্ন বিচার পর্ব হয়েছে, সেই বিচার পর্বগুলোকে রেকর্ড করা হয়েছে। তো এইগুলোই হচ্ছে মেন আর্কাইভের মধ্যে থাকে। তবে এইগুলো অবশ্যই ঠিক যে এই ডেটাগুলো তারা কিন্তু এই জন্য বানায়নি যে ভবিষ্যতের মানুষ যারা আমরা হিস্ট্রি পড়বো এর থেকে হিস্ট্রি খুঁজে পাবো, সেই কারণে তারা বানায়নি। তারা তাদের কাজের মতো করে অফিসিয়াল ডেটা বানিয়েছে, যেমন করে একটা আজকের যে ডেটাগুলো হয় সেরকম করে তারা ডেটা বানিয়েছে। বিভিন্ন সময় ঐতিহাসিকরা এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বিভিন্ন অন্যান্য ডেটার সঙ্গে ম্যাচ করে তারা আজকের যে ইতিহাস, আমরা যে ইতিহাস পড়ছি সেইগুলোকে তৈরি করেছেন। দ্য রেকর্ডস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রোভাইড এ ডিটেলড অ্যাকাউন্ট অফ ট্রেডিং কন্ডিশন ডিউরিং দ্য পিরিয়ড অফ 1600 টু 1857। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ অব্দি তারা শাসন করেছিল, কারণ 1857 খ্রিস্টাব্দে এই সিপাহী বিদ্রোহ হয় এবং এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে যায় এবং ডাইরেক্ট মহারানীর শাসন বা বলা যেতে পারে ব্রিটিশ গভর্নমেন্টের শাসন, যেটা ব্রিটিশ পার্লামেন্টের শাসন, ভারতের ওপর প্রতিষ্ঠিত হয়। তো 1600 থেকে 1857 খ্রিস্টাব্দ অব্দি ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা যা কাজ করেছে তার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে এই সময়কার যে ট্রেডিং কন্ডিশন, এই সময়কার তাদের শাসন ব্যবস্থা, তারা কি কি কাজ করছে, এই সমস্ত সম্পর্কে জানতে পারছি। When the British Crown took over the administration, it also kept a large variety and volume of official records. যখন ব্রিটিশ গভর্নমেন্ট এখানে ডাইরেক্ট শাসন করতে শুরু করে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট এখানে শাসন করতে শুরু করে, তখন তাদের হাতে অনেক ডেটা তারাও তৈরি করে, তারাও অনেক কাজ করতো, শাসন করতো, আইন প্রণয়ন করতো, বিভিন্ন অফিস ছিল, তাদের বিভিন্ন কাজ ছিল। তাদের যে রেকর্ডগুলো সেইগুলো আমাদের হেল্প করে হিস্ট্রির সোর্স হিসাবে। These records help historians to track very important development stage by stage and follow the process of decision making and the physiology of policy makers. তো এই সময়ের যে ডেটাগুলো রয়েছে সেইখান থেকেই বেসিক্যালি যারা ঐতিহাসিক রয়েছেন তারা খুঁজে নিয়েছেন যে কি কি দরকার আমাদের, কোনটা হিস্ট্রির সোর্স হতে পারে। এবার এই হিস্ট্রির সোর্স হিসাবে কোনো একটা যে কোনো ডকুমেন্টসকে ধরা হয় না, সেই ডকুমেন্টসের পেছনে যদি আরও কিছু থাকে, ধরা যাক একটা কোথাও লেখা রয়েছে যে আজ থেকে আমরা সতীদাহ প্রথা বন্ধ করছি, এই একটাই ডকুমেন্টস পাওয়া গেছে, এছাড়া আর কিছু লেখা নেই, আমরা কিন্তু কোনোদিনই এটা বিশ্বাস করব না বা এটাকে অথেন্টিক সোর্স হিসাবে নেব না। ইতিহাসে এরকমভাবে নেওয়া হয় না। সেই ডকুমেন্টসটার পেছনে যদি কোনো নিউজ পেপার থাকে, বিভিন্ন নিউজ পেপারে লেখা হয়েছে যে হ্যাঁ আজ থেকে এই দিন থেকে সতীদাহ প্রথা বন্ধ করা হলো, তার উপর একটা আর্টিকেল রয়েছে, বা অন্য কোনো একজন রাইটার তিনি একটা বই লিখেছেন, নন ফিকশন গ্রন্থ লিখেছেন, তাতে তিনি বলেছেন যে এই সতীদাহ প্রথা আজ থেকে বন্ধ হলো। তো এতগুলো সোর্স থেকে যখন আমরা সেই জিনিসটা জানতে পারছি, তখনই গিয়ে ফাইনালি এটাকে আমরা ইতিহাসের পাতায় আমরা অ্যাড করব। তার নেক্সট
There are also many contemporary and semi works such as memories, biographies, and travel account which give us useful glimpses into the history of the 18th and the early 19th century. তো এই গভর্নমেন্ট আর্কাইভ ছাড়াও আরো তথ্য আমাদের কাছে রয়েছে, মানে আরো বিভিন্ন সোর্স আমাদের কাছে রয়েছে, যেমন বিভিন্ন বায়োগ্রাফার, কেউ কেউ জীবনী লিখছেন কারোর, তার জীবনীর মধ্যে বিভিন্ন পলিটিক্যাল কাজকর্ম তার বা তার বিভিন্ন কাজকর্ম ইত্যাদি থাকবে, সেগুলো থেকে আমরা পাই। বিভিন্ন ট্রাভেলাররা এই সময় ট্রাভেল করেছেন, তাদের থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি, তাদের যে ট্রাভেল হিস্ট্রি তারা লিখে গেছেন সেইগুলো থেকে আমরা পাচ্ছি। বিভিন্ন মেমোরিজ, মানে হচ্ছে কেউ কিছু লিখে গেছেন কোনো একটা ঘটনা সম্পর্কে, চিঠি লিখেছেন বা কোনো কিছু যা খুশি লেখা, সেইগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট সোর্স। The record of other European East India Company, the Portuguese, Dutch and French. পর্তুগিজ, ডাচ এবং ফ্রেঞ্চ এরাও ভারতে কিছুদিনের জন্য হলেও রাজত্ব করেছে। পর্তুগিজরা অনেকদিন পর্যন্ত করেছে, ফ্রেঞ্চরাও করেছে। তো এরাও নিশ্চয়ই কোনো অফিসিয়াল কাজকর্ম করেছে, এদেরও বিভিন্ন ডকুমেন্টস দরকার পড়েছে। সেই ডকুমেন্টসগুলো আজকে আমাদের কাছে হিস্ট্রির সোর্স হিসেবে কাজে লাগছে। শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ছিল না, এই সমস্ত কোম্পানিগুলো থেকেও আমরা যেগুলো পাচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট সোর্স। এবং ফাইনালি সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে নিউজপেপার। নিউজপেপার অ্যান্ড জার্নালস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স ইন দ্য লেটার পার্ট অফ দ্য 18th century and they provide very valuable information on almost all aspects of the Indian society, especially in the 19th and 20th century. নিউজপেপার, জার্নাল, এই সমস্ত জিনিসগুলো যবে থেকে ছাপা শুরু হয় সেই সময় থেকে হিস্ট্রির আমরা একাধিক উপাদান পেয়ে থাকি। কারণ নিউজপেপার মানে এমন একটা ডকুমেন্টস যেখানে সেই সময়ের সমাজ থেকে শুরু করে সেই সময়ের অবস্থা, সেই সময়ের কি শাসন ব্যবস্থা ছিল, সেই সময়ের ঘটনা সমস্ত কিছু লেখা থাকবে। এইগুলোই আজকে আমাদের হাতে যখন এসে পৌঁছচ্ছে তখন এইগুলোকে ইম্পর্টেন্ট সোর্স হিসেবে, হিস্ট্রির বিভিন্ন ইম্পর্টেন্ট সোর্স হিসেবে আমরা কাজে লাগাতে পারছি। এবং এই নিউজ পেপার একটা সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স এই সময়কার ইতিহাস জানার জন্য। তো আমরা যে আর্কাইভস সম্পর্কে কথা বলছি, এই আর্কাইভসগুলোকে অ্যাকচুয়ালি 4 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভস, সেকেন্ড স্টেট গভর্নমেন্ট আর্কাইভস, থার্ড রেকর্ডস অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সাবঅর্ডিনেট অথরিটিস, ফোর্থ জুডিশিয়াল রেকর্ডস। সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভস তার সম্পর্কে এখানে আমি অ্যাড করেছি, সেটা একটু পরে দেখছি। স্টেট গভর্নমেন্ট আর্কাইভস বলতে স্টেট গভর্নমেন্টের হাতে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো প্রত্যেকটাই বলছি। ফার্স্টে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভ সম্পর্কে কিছু জিনিস দেখতে হবে। দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া লোকেটেড ইন নিউ দিল্লি কন্টেন্স মোস্ট অফ দ্য আর্কাইভস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দিস প্রোভাইড authentic and reliable source materials on varied aspect of modern India. তো সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টের দুটো অফিস ছিল, মানে দু রকমের দুভাবে তারা শাসন করতো। একদম ওপরে ছিল গভর্নর এবং তার নিচে বিভিন্ন প্রান্তগুলো ছিল, যাকে গভর্নরকে পরবর্তীকালে ভাইসরয় বলা হয়। এবং তার নিচে বিভিন্ন প্রান্ত ছিল, যেমন বেঙ্গল, যেমন ওদিকে বোম্বে, আসাম ইত্যাদি প্রান্ত ছিল। এই প্রান্তগুলোতে আবার শাসক থাকতো। এখানে বেঙ্গলের আলাদা শাসক, বোম্বের আলাদা শাসক, আসামের আলাদা শাসক, এরকম শাসক থাকতো। এবার এরা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করতো। সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনগুলো বানাচ্ছে, তারা যে কাজকর্মগুলো করছে, তাদের যা নির্দেশ ইত্যাদির একটা ডকুমেন্টস তারা বানাচ্ছে। আবার এই প্রান্তগুলো যে কাজ করছে সেগুলোরও তারা ডকুমেন্টস বানাচ্ছে। হয়তো বেঙ্গল বাংলা সুবাতে বা বাংলা প্রান্ত যেটা রয়েছে, তখন রাজ্যকে প্রান্ত বলা হতো, সেই বাংলাতে যা কাজ হচ্ছে সেখানে যদি কোনো ট্যাক্স সম্পর্কে কোনো কাজ হয়, সেখানে জমি সম্পর্কিত কোনো যদি নতুন আইন আসে ইত্যাদি, তারাও এখানে ডকুমেন্টস বানাচ্ছে। তেমনিভাবে অন্যান্য যে প্রান্তগুলো রয়েছে সেইগুলোতেও ডকুমেন্টস বানাচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তখন যে এগুলো বানাতো, মানে গভর্নর বা পরবর্তীকালে ভাইসরয় যে ডকুমেন্টসগুলো বানাতো, সেইগুলোই বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভসের মধ্যে রয়েছে। স্টেটগুলো, প্রান্তগুলো যেগুলো বানাতো সেগুলোই এখন স্টেট গভর্নমেন্ট আর্কাইভসের মধ্যে রয়েছে। এবার এদের আন্ডারে বিভিন্ন সংস্থা ছিল, যেমন
সুপ্রিম কোর্ট ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে একটা সংস্থা। তো সেই রকম বিভিন্ন সংস্থা যে ধরনের ডকুমেন্টসগুলো বানাতো সেগুলো জুডিশিয়াল রেকর্ডসে থাকতো। সুপ্রিম কোর্ট বা অন্যান্য যে সমস্ত কোর্টগুলো ছিল, সাবঅর্ডিনেট কোর্ট ছিল, সেইগুলো যে ডেটা সেগুলো জুডিশিয়াল রেকর্ডে থাকতো। এছাড়া অন্যান্য যে বডি ছিল যারা শাসন কাজ করতো বা ইংরেজদের বিভিন্ন শাসন কাজে অংশগ্রহণ করতো, তাদের রেকর্ডসগুলো এই জায়গাতে রয়েছে। ইন্টারমিডিয়েট আর সাবঅর্ডিনেট অথরিটিস বলে আমরা আলাদা করছি। তো 4 রকমের ডকুমেন্টস আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি। সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভস, State Government Archives, record of intermediate and subordinate authorities, and judicial record. This happened as the work of East India Company was distributed among various branches, public or general, revenue, political, military, secret, commercial, judicial, education, etc. And a separate set of record was kept for each of these branches of or department. So এই সমস্ত রেকর্ডের মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি, যেগুলোকে আমরা আর্কাইভস বলছি, এর মাধ্যমে যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে রেভিনিউ সংক্রান্ত ধারণা। আমরা কি করে জানছি যে বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত ছিল, বা সেটার অ্যাকচুয়ালি কি ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলা হচ্ছে সেটা আমরা কি করে জানছি, এরকম বিভিন্ন ডকুমেন্টস থেকে। পলিটিক্যাল যে সমস্ত ঘটনা আমরা আজকে এরপরে ইতিহাসে তো পড়বো, সেই সমস্ত জিনিসপত্র যেগুলো পাবো সেইগুলো সবই এরকম ডকুমেন্টস থেকে পাবো। মিলিটারি কাজ, কোনো যুদ্ধ হচ্ছে, কখনো মহীশূরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কখনো সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের খবর আমরা কোত্থেকে পাচ্ছি, এই আর্কাইভস থেকে। সিক্রেট বিভিন্ন জিনিসপত্র, যেমন ধরা যাক এমন কিছু জিনিস তখন সিক্রেটলি হতো, যেমন একে মীর জাফরকে যে কোম্পানি হায়ার করেছিল সেটা নিশ্চয়ই পাবলিকালি বলে করবে না, তার জন্য সিক্রেটলি কিছু ডকুমেন্টস তৈরি হয়েছিল, তাতে দুজনের দুপক্ষের সাইন ছিল। সেইখান থেকে আমরা আজকে জানতে পারছি যে এরকম কোনো ঘটনা সেই সময় ঘটেছিল, সেইগুলো আমরা আজকে পড়ছি। এছাড়াও কমার্শিয়াল, জুডিশিয়াল ইত্যাদি জিনিসপত্র, এডুকেশনের উপর বিভিন্ন যে স্কুল এডুকেশনের উপর রিফর্ম আনা হয়েছিল সেইগুলোর জন্য ডকুমেন্টস রয়েছে। তো সেই সমস্ত কিছু থেকে আমরা অ্যাকচুয়ালি আজকে হিস্ট্রির জিনিসপত্রগুলো জানতে পারছি। নেক্সট, ফাইনালি আমরা যে রাজ্যগুলো সম্পর্কে কথা বলছি, সুবা বাংলা, আমরা বাংলা সম্পর্কে বললে সেই সময়কার বলি যে বাংলা আজকে বাংলাদেশ, আজকের পশ্চিমবঙ্গ, তাছাড়া উড়িষ্যা, বিহার, এই সমস্ত অঞ্চলগুলো নিয়েছিল। কি করে বলছি সেটা, তার অফিসিয়াল কিছু রেকর্ড দরকার, নয় তো সেটা বলতে পারি না। তো সেইটার জন্য এই সময় কিছু ডকুমেন্টস আমাদের কাছে উপলব্ধ রয়েছে। যেমন একজনের নাম খুব ইম্পর্টেন্ট, জেমস রেনাল। এই জেমস রেনাল হচ্ছেন বাংলার প্রথম সার্ভাইভার জেনারেল, সার্ভেয়ার জেনারেলের কাজ হচ্ছে ম্যাপ তৈরি করা। সেই সময় বাংলার যে ম্যাপ, সেটা কতটা, তার বর্ডার কোথায় কোথায় অবস্থিত, প্রপার একটা ম্যাপ তৈরি করা, এই জিনিসটার কাজ এই জেমস রেনাল করেছিলেন। এবং এইটা হয়েছিল 1767 খ্রিস্টাব্দে। 1767 খ্রিস্টাব্দের এই ম্যাপের মাধ্যমে আমরা শুধুমাত্র যে বাংলা কতটা জায়গা জুড়ে অবস্থিত এটা জানতে পারছি তা নয়, সেই সময়ের বাংলার কিরকম অবস্থা ছিল, কোন কোন জায়গা ছিল, সেখান থেকে একটা আমরা জিওগ্রাফিক্যাল ভাবে ভাববার চেষ্টা করছি যে বাংলা থেকে কত রেভিনিউ আসতে পারে, কত এখানে চাষ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম ভাবে বিভিন্ন প্রান্তগুলোকে এরা মাপার জন্য বিভিন্ন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছিল। তো তাদের কাছ থেকে আমরা এই সময় তথ্য পেয়ে থাকি। নিউজ পেপার একটা অবশ্যই ইম্পর্টেন্ট সোর্স। এই সময় নিউজ পেপার বিভিন্ন ভাষাতে ছিল, ইংরাজি ভাষাতে তো অবশ্যই ছিল, এছাড়া বিভিন্ন রিজিওনাল ভাষাতে ছিল। প্রাথমিকভাবে এগুলো ইংরাজি ভাষাতেই ছিল, পরবর্তীকালে নিউজ পেপার অন্যান্য ভাষাতে, বাংলা, হিন্দি, গুজরাটি, এই সমস্ত ভাষাতে প্রকাশিত হতে শুরু করে। এই নিউজ পেপারগুলো এক সময় গিয়ে অনেক বেশি হয়ে যায়। ভারতে প্রচুর নিউজ পেপার ছিল, তারা বিভিন্নভাবে স্বাধীনতা সংগ্রামীদের হেল্প করতো, তারা বিভিন্ন খবর প্রচারিত করতো। আবার এরকমও নিউজ পেপার ছিল যেগুলো শুধুমাত্র ব্রিটিশদের তোষামোদি করতো, মানে ব্রিটিশদের ভালো ভালো কথাগুলো, এই সমস্ত জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরার কাজ করতো। তো আমাদের দেশে প্রথম নিউজ পেপার ছাপার কাজও শুরু করে ব্রিটিশরাই। মানে প্রথমে কোনো ভারতীয় ব্যক্তি এখানে এগিয়ে আসে না, প্রথম ব্রিটিশরাই এটা শুরু করে। ফার্স্ট অ্যাটেম্প্ট অফ পাবলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া ওয়ার মেড বাই দ্য
suspected employees of the English East India Company who sought to expose the malpractice of private trade. এবং প্রথম যে নিউজ পেপার ছাপা শুরু হয় অবশ্যই সেটা ব্রিটিশ গভর্নমেন্ট মানে ব্রিটিশদের মধ্যে থেকেই একজন করেছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল ব্রিটিশরা যে অনৈতিকভাবে ভারতে ব্যবসা বাণিজ্য করছে সেই ব্যবসা বাণিজ্যটা ভুল এইটা লোকের সামনে তুলে ধরা। তো এই জিনিসটা নিশ্চয়ই ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময় মেনে নেবে না, মানে ব্রিটিশ গভর্নমেন্ট বলতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনে নেবে না, সে চাইবে বন্ধ করে দিতে। যাই হোক, প্রথম 1776 খ্রিস্টাব্দে উইলিয়াম বোল্টস বলে একজন ব্যক্তি এগিয়ে আসেন যে তিনি একটা নিউজ পেপার তৈরি করবেন, এবং তিনি অনেক দূর পর্যন্ত এগোন, কিন্তু ইনি নিউজ পেপার ছাপিয়ে উঠতে পারেন না, অর্থাৎ এনার যে প্ল্যানটা ছিল সেটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। In 1776, William Bolts registered from the company and announced his intention to publish a newspaper. The official response to Bolt's schemes was strong and his plan ended before materializing. তো উইলিয়াম বোল্টস চেষ্টা করেও নিউজ পেপার তৈরি করে যেতে পারেন না, সেই কারণে আমরা অন্য একজন ব্যক্তির নাম ইতিহাসে পাই যে তিনি প্রথম নিউজ পেপার ভারতে ছাপিয়েছিলেন। In 1780, James Augustus Hickey published the first newspaper in India entitled The Bengal Gazette or Calcutta General Advertiser. তো 1780 খ্রিস্টাব্দে আরও একজন ব্রিটিশ ব্যক্তি এগিয়ে আসেন যার নাম জেমস অগাস্টাস হিক্কি। ইনি একটা নিউজ পেপার ছাপান ইংরাজি ভাষায় যেটার নাম বেঙ্গল গ্যাজেট, এটার আরও একটা নাম ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। এই নিউজ পেপারটারই আর একটা নাম হিকির গেজেট। অনেকগুলো নাম রয়েছে, যেহেতু হিকি এটা পাবলিশ করছেন সেই জন্য এটাকে হিকির গেজেট বলে নাম করা হয়। আর গেজেট বলতেই হচ্ছে সংবাদপত্র, গেজেট শব্দের অর্থই হচ্ছে সংবাদপত্র। তো দ্য বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র, 1780 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয় বা ছাপা শুরু হয়, আর এইটা হচ্ছে সেই নিউজ পেপারের একটা কপি। তো দেখতে পাচ্ছ এখানে হিকির নাম লেখা রয়েছে, বেঙ্গল গ্যাজেট করা রয়েছে, টাইটেল দেওয়া রয়েছে। তো এখানে আর একটা নাম দেওয়া রয়েছে পাশে, ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। তো এই তিনটেই এখান থেকেই নামটা মানে আমরা পাচ্ছি, এই তিনটে নামই হিকির গেজেট, এই বেঙ্গলটা কেটে দিয়ে হিকির গেজেট এইরকমইভাবে মানুষের মুখে প্রচলিত হয়ে যায়। যাই হোক, কিন্তু এই নিউজ পেপারটার যে কাজ একটু আগেই বললাম যে এরা এই জেমস অগাস্টাস হিকি চেয়েছিল যে ব্রিটিশ কোম্পানি যে ম্যাল প্র্যাকটিসগুলো করছে, জোর করে বলপূর্বক যে ব্যবসা বাণিজ্য করছে যেটা অনৈতিক ছিল, সেইটাকে সামনে আনা, সেই ভুলগুলোকে সামনে আনার চেষ্টা তিনি করেন। এবং সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে চলতে দিতে পারে না, তাদের এটা বন্ধ করতেই হয়, এবং সেই জন্য 2 বছরের মধ্যে এই নিউজ পেপারটা বন্ধ হয়ে যায়, খুব বেশি দিন এটা চলেনি। এবার নিউজ পেপার ব্যাপারটা কমন হয়ে গেছে, 2 বছর চলেছে, মানে সাধারণ মানুষের অত তখনও ছিল না, যারা একটু উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মানুষ তারা এই নিউজ পেপার ব্যাপারটার সঙ্গে প্রচলিত হয়ে গেছে, তারা হিকির গেজেট এতদিন পড়তো, তাদের সামনে ব্রিটিশ কোম্পানির একটা বাজে ছবি উঠে এসছে হিকির গেজেটের মাধ্যমে। তো সেটাকে বন্ধ করার জন্য, সেটার থেকে ওভারকাম করার জন্য কিছু নিউজ পেপার এই সময় পাবলিশ হয় যেগুলো শুধুমাত্র ইংরেজদের ভালো কথাগুলো, ইংরেজরা যে কত ভালো করতে চাইছে ভারতীয়দের, তারা করতে চাইছে, মানে উন্নত করতে চাইছে, এই সমস্ত জিনিসগুলো প্রচার করতে থাকে। এক কথায় বলা যেতে পারে গভর্নমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করে। Afterwards, many publications appeared, such as the Calcutta Gazette 1784, the Madras Courier 1788, the Bombay Herald 1789. These newspaper and journals of the early period primarily aimed at catering to the intellectual and entertainment to Europeans and Anglo-Indians. তো এই সমস্ত নিউজ পেপারগুলো, ক্যালকাটা গ্যাজেট যেটা 1784 খ্রিস্টাব্দে ছাপা শুরু হয়, দ্য ম্যাড্রাস কুরিয়ার 1788 খ্রিস্টাব্দ থেকে ছাপা শুরু হয়, এবং বম্বে হেরাল্ড এটা 1789 খ্রিস্টাব্দ থেকে ছাপা শুরু হয়। এগুলোর মেন উদ্দেশ্য ছিল ইংরেজদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এটা ভালো মুখটা সেটা তুলে ধরা, প্লাস এই সময় কিছু ইউরোপিয়ান এখানে থাকতো যারা বাইরে থেকে এসে, মানে ইউরোপ থেকে এসে ভারতে বসবাস করতো, তাদের মনে একটা ভালো প্রভাব ফেলা, প্লাস অ্যাংলো ইন্ডিয়ান মানে কিছু ইন্ডিয়ান যারা তাদের
যে বাঙালি আনা বা এরকম জিনিসগুলো চেঞ্জ করে নিয়েছে বলা যেতে পারে, অ্যাংলো ইন্ডিয়ান তাদেরকে বলা হচ্ছে। এদের এদেরকে খুশি করার জন্য, এদের এন্টারটেন করার জন্য এই সমস্ত পেপারগুলো ছাপা হতে থাকে। তো এই পেপারগুলোর কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না সেই সময় সমাজে কি হচ্ছে বা সমাজের কি অবস্থা, ব্রিটিশরা কি ভুল করছে, কোনটা ভালো খারাপ করছে, এই সমস্তগুলো তুলে ধরা তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তো প্রপারলি এগুলোকে নিউজ পেপার বলতে পারি না, এগুলোকে বলা যেতে পারে ব্রিটিশদের একটা এজেন্ট টাইপের হিসেবে কাজ করতো। ফ্রম দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th century many powerful newspaper appeared, published by their distinguished and fearless journalist. তো মোটামুটি 19th সেঞ্চুরির শেষ ভাগ থেকে ভারতে নিউজ পেপারের ফ্লাড আসে। এই সময় থেকে প্রচুর নিউজ পেপার ছাপা হতে থাকে এবং এই সময় যে নিউজ পেপারগুলো ছাপা হয় সেগুলো অধিকাংশই ভারতীয়রা ছাপাতো এবং তাদের মেন উদ্দেশ্যই ছিল যে ব্রিটিশদের ভুলগুলো তুলে ধরা সাধারণ মানুষের সামনে। ব্রিটিশরা যে নিজেদেরকে অত ভালো বলে করছে, তারা আমাদেরকে সভ্য করতে এসছে বলে দাবি করছে, সেইটা যে অ্যাকচুয়ালি ভুল সেটা তুলে ধরার কাজ এরা করতে শুরু করে। তো নেক্সট স্লাইডে আমরা কিছু নিউজ পেপারের সম্পর্কে দেখব যেগুলো এই সময় ছাপা হয়। যদিও নিউজ পেপারের ওপর আলাদা একটা চ্যাপ্টারই আমরা পরে পড়বো, তাও এখানে জাস্ট ওভারভিউ প্রথমে আমরা জানতে পারবো যে কিছু কিছু নিউজ পেপারের নাম, যেমন দ্য হিন্দু অ্যান্ড স্বদেশ মন্ত্র। হিন্দু আর স্বদেশ মন্ত্র এই দুটো নিউজ পেপারের এডিটর হচ্ছেন জি সুব্রমণিয়া আইয়ার। ইনি এই দুটো নিউজ পেপার ছাপান বা প্রতিষ্ঠা করেন। কেসারি অ্যান্ড মারাঠা দুটো খুবই ফেমাস, বাল গঙ্গাধর তিলক। বেঙ্গলি এটা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। সুধারক গোপালকৃষ্ণ গোখলে। ইন্ডিয়ান মিরর এন সেন। ভয়েস অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। হিন্দুস্তান অ্যান্ড অ্যাডভোকেট দুটো নিউজ পেপার, হিন্দুস্তান আর একটা হচ্ছে অ্যাডভোকেট, এই দুটো নিয়ে আসেন জিপি ভার্মা। ইন্দু প্রকাশ বিষ্ণু পুরুষোত্তম পণ্ডিত এবং গোপাল হরি দেশমুখ। অ্যাকচুয়ালি এই নিউজ পেপারটা ইন্দু প্রকাশ, এর পেছনে এটার এডিটর বা মানে প্রথম প্রতিষ্ঠাতা বিষ্ণু প্রধান পণ্ডিত, কিন্তু পরে গোপাল হরি দেশমুখের নামও এর সঙ্গে অ্যাড হয়ে যায়, তো দুটো নামই মনে রাখা যেতে পারে। এবার হচ্ছে ধ্যান প্রকাশ একটা নিউজ পেপার ছিল। সোম প্রকাশ এই সময় দ্বারকানাথ বিদ্যাভূষণ এই নিউজ পেপারটা শুরু করেন এবং বঙ্গবাসী যোগেন্দ্রচন্দ্র বসু। এই ধরনের নিউজ পেপারগুলো ভারতীয়, সবাই ভারতীয়, এরা ব্রিটিশদের যে খারাপ জিনিসগুলো সেগুলো তুলে ধরার কাজ করতে শুরু করে এবং এই সময় থেকে ব্রিটিশরা আস্তে আস্তে চেষ্টা করতে থাকে যে সংবাদপত্রকে কিভাবে ডমিনেট করা যায়। সেটা পরের ঘটনা, আমরা পরে এই চ্যাপ্টারগুলো পড়বো। কিন্তু এই নিউজ পেপারগুলো, তখনকার এই নিউজ পেপারগুলো খুব ইম্পর্টেন্ট সোর্স। অলদো যে আগের যে নিউজ পেপারগুলো দেখলাম, অর্থাৎ যেগুলো শুধুমাত্র ব্রিটিশদের মুখপাত্র হিসাবে কাজ করতো, সেই নিউজ পেপারগুলো কিন্তু এর থেকেও কিছু না কিছু জানতে পারছি। এরকম নয় যে এগুলো থেকে কিছুই জানতে পারছি না, এখান থেকে অনেক কিছু জানতে পারছি। এই সময় ব্রিটিশদের কি কাজকর্ম ছিল, অন্তত ভালো কাজগুলো জানতে পারছি যে তারা কি কি কাজ করবার চেষ্টা করেছে। এছাড়াও অনেক তথ্য, যেমন সেই সময়কার অবস্থা, এই সমস্ত কিছু জিনিস আমরা পাচ্ছি। কিন্তু বিশেষ করে এই পরবর্তী এই নিউজ পেপারগুলো থেকে আমরা অনেক কিছু তথ্য পাচ্ছি। কিছু নিউজ পেপার এই সময়তে দেশের বাইরেও ছাপা হতে শুরু হয়, দেশের বাইরে থেকে ছাপা হতে শুরু হয়। যেমন ইন্ডিয়ান সোশ্যালিস্ট, এটা লন্ডন থেকে ছাপা হয়। শ্যামজি কৃষ্ণ বর্মা এটার এডিটর ছিলেন। বন্দে মাতারাম খুব ফেমাস একটা নিউজ পেপার, যেটা প্যারিস থেকে ছাপা হয়। ম্যাডাম কামা এটার এডিটর ছিলেন। তলওয়ার বার্লিন থেকে ছাপা হয় এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এটা এডিটর ছিলেন। এবং খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা এবং খুব ফেমাস একটা পত্রিকা, যেটা হচ্ছে গদর পত্রিকা সান ফ্রান্সিসকো থেকে ছাপা হয় এবং লালা হরদয়াল এই পত্রিকার এডিটর ছিলেন। এ তো গেল নিউজ পেপারের কথা। নিউজ পেপার ছাড়াও আমরা অন্যান্য কিছু জায়গা থেকে বিভিন্ন তথ্য পেয়ে থাকি, যেমন হচ্ছে লিটারেচার বা সাহিত্য। এই সময় যারা সাহিত্যিক ছিলেন তারা বিভিন্ন গ্রন্থ লিখে গেছেন। এবার সেই গ্রন্থগুলোতে তারা যে নভেল বা উপন্যাস লিখেছেন সেইগুলোর থিম ছিল হচ্ছে সেই সময়কার পলিটিক্যাল ইস্যু। হয়তো বাকি সমস্ত ক্যারেক্টার বা বাকি সমস্ত ঘটনা সেই সময় ছিল মানে কাল্পনিক ছিল, কিন্তু যে থিমটা সেটা একটা কোনো বিশেষ রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে হতো বা বিশেষ কিছু ঘটনাকে কেন্দ্র করে হতো। এবং এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অবশ্যই
সূত্রপাত করেন বলা যেতে পারে এক কথায় এই যুগান্তকারী রচনাগুলোর, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অধিকাংশ যে নভেল লিখেছেন তার প্রত্যেকটারই থিম কোনো না কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো না কোনো ইম্পর্টেন্ট ঘটনার ওপর নির্ভর করে লেখা হয়েছিল। আনন্দমঠ তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ লেখা হয় এবং এখানেই বন্দে মাতরম যে কবিতাটা রয়েছে এবং পরবর্তীকালে এই কবিতাটা গানে রূপান্তরিত করা হয় এবং স্বাধীনতা সংগ্রামে এই বন্দে মাতরম গান বিপ্লবীদের মূল মন্ত্রে পরিণত হয়। এটা আনন্দমঠ গ্রন্থ থেকেই নেওয়া হচ্ছে, আনন্দমঠ উপন্যাস থেকে 1882 খ্রিস্টাব্দে এটা রচিত হয়। এবং এই আনন্দমঠের মেন থিম ছিল সন্ন্যাসী রিভল্ট বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1760 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটেছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সেইটার উপর থিম করে এই আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। এছাড়াও অনেক রাইটার রয়েছেন, এই সময়ের অনেক রাইটার রয়েছেন যেগুলো সম্পর্কে, যাদের সম্পর্কে মানে তাদের রাইটিং, তাদের কি ঘটনা, এই সমস্ত সম্পর্কে পরে চ্যাপ্টার পাবো। এখন জাস্ট ওভারভিউ যে আমরা কি কি থেকে সোর্স পেয়ে আসি সেইগুলো। এছাড়াও কিছু অন্যান্য রাইটাররা রয়েছেন অন্যান্য ভাষায়, যেমন তামিল রাইটার গিরিজা দেবী আর রামাতীর্থম্মাল এবং গিরিজা দেবী, এরা দুজন খুব ফেমাস তামিল রাইটার। এরা যে গ্রন্থগুলো রচনা করছেন তার মধ্যে গিরিজা দেবীর বিখ্যাত মোহনা রাজনী, এটা 1931 খ্রিস্টাব্দে লেখা হয় এবং এইখান থেকেও এগুলো সবই পলিটিক্যাল এবং পলিটিক্যাল কোনো ঘটনা নিয়েই লেখা হয়েছে। এছাড়া দক্ষিণ মানে তিরথ মাল, এনার লেখা হচ্ছে দাসকিলান মোসা ভালাই, দাসিকিলান মোসা ভালাই, এটা 1936 খ্রিস্টাব্দে লেখা হয়। এগুলো সমস্ত কিছুই সোশ্যাল কোনো ঘটনা নিয়েই লেখা হয়েছে, সেগুলোকে থিম করেই লেখা হয়েছে। তো আজকের চ্যাপ্টার এই অবধি। এই চ্যাপ্টারটা পরের দিন আমরা অ্যাকচুয়ালি মডার্ন হিস্ট্রি শুরু করব। আজকে জাস্ট সোর্সটা দেখলাম, কোথা থেকে আমরা এই সোর্সগুলো পাচ্ছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।